বাংলাদেশ উপহার দেব। এবং আমাদের প্রধানমন্ত্রী আপনারা ইতিমধ্যে দেখেছেন যে উনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের মধ্যে উনি মিশে যান। উনি এমন একটা ব্যক্তি যার বাবা ছিল প্রেসিডেন্ট, যার মা ছিল প্রধানমন্ত্রী। বিশ্বের ইতিহাসে এরকম দৃষ্টান্ত খুব বিরল। কিন্তু বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী, তার মধ্যে সেই যে একটা আপনার মানসিক বিভব পরিবর্তন, সেটা ওনার মধ্যে নাই। উনি অত্যন্ত মানুষের সাথে মিশে মানুষের সমস্যাগুলো উপলব্ধি করে দেশের মানুষের জন্য উপকার করে। আপনারা খেয়াল করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সবচেয়ে বড় এই 6 মাসে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের সচিবালয়ে 9টার মধ্যে প্রত্যেকটা অফিসার পৌঁছে যায়। কেননা উনি প্রতিদিনই 9টা বাজার 10 মিনিট আগে সচিবালয়ে ঢোকে। যদিও আমরা যারা একটু বয়স্ক আছে আমাদেরকে মাফ করে দিয়েছে, আমাদের বলছে 10টার মধ্যে বসতে হবে আপনাদেরকে। আমরা চেষ্টা করি 10টার মধ্যে যে পৌঁছার জন্য। খালি উনি অফিসেই পৌঁছেন না, প্রত্যেকটা অফিসে খবর নেন। এই যে একটা ডিসিপ্লিন আমাদের প্রশাসনের মধ্যে নিয়ে এসছে, এই মাত্র 6 মাসের মধ্যে এটা একটা বড় দৃষ্টান্ত। আমার সাথে যারা বসে আছেন এখানে আমাদের প্রশাসনের লোকজন, যদি কাজ না থাকে তারাও কিন্তু 9টার মধ্যে অফিসে পৌঁছে যায়। এই যে ডিসিপ্লিন না থাকলে কোনো জাতি উঠতে পারে না। এবং গত 15 বছরে 16 বছরে এই ডিসিপ্লিনটা ছিলই না বলতে গেলে। এখন সেই ডিসিপ্লিনটা ফেরত নিয়ে আসছে। তো ওনার সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ উনি মনে করেন, সেটা হচ্ছে যে আমার জাতিকে গঠন করা, জাতিকে পুনর্গঠন করা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জাতি গঠন করতে গিয়ে জাতির যারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নাগরিক, তাদের মধ্যে পাঠদান থেকে অন্য কাজের মনোযোগ বেশি, বিশেষ করে মাদকের প্রভাবটা বেশি। তাই উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই যুব সমাজ, এই যে বাচ্চারা, এদেরকে বিভিন্ন কাজে এনগেজ করতে হবে। তার মধ্যে হলো সবচেয়ে বড়টা হলো খেলাধুলা। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে পড়তাম, তখন প্রত্যেকটা মৌসুম ছিল, মৌসুমের সাথে সাথে মৌসুমে খেলা ছিল। বর্ষাকালে ফুটবলটাই খেলা বেশি হতো, শীতকালে ক্রিকেট খেলা হতো। এই দুটো তো মেজর খেলা ছিল। তাছাড়া হাডুডু খেলা, তারপরে দাঁড়িয়া বান্ধা খেলা, এমনকি ডাংগুটি খেলা, এগুলো ছিল আবহমান বাংলার খেলাধুলা। আমার মনে হয় এখানে যারা বসে আছেন আপনারা সবাই এটা করেছেন আপনারা, কিন্তু আজকে তো দেখা যায় না। এই যে আমার বোনেরা যা বসে আছে, তারাও ছোটবেলায় এক্কা দুক্কা খেলতো, গোল্লা ছুট খেলতো, এগুলো এখন আর দেখা যায় না। এই যে খেলাটা উঠে যাওয়ার জন্যই কিন্তু আজকে
সমাজে এই অবক্ষয়টা শুরু হয়েছে। আমরা ছোটবেলায় পড়েছি, বইয়ে পড়েছি যে জাতির শিশুদের, যুবকদের স্বাস্থ্য ভালো না হয় সেই জাতির স্বাস্থ্য ভালো হয় না। আমরা এবার বাজেট করেছি, আপনারা জানেন, আমি জানি না আপনারা কেউ বাজেট দেখছেন কিনা, দেখা উচিত আপনাদের। সে বাজেটে আমরা চেষ্টা করেছি যে মার্জিনাল মানুষ যারা আছে, যারা মডারেট লোক আছে, যারা হাম্বল লোক আছে, তাদের উপরে যেন ট্যাক্সের বোঝা না বলি। আমরা ট্যাক্সটাকে উপরে নিয়ে আসছি যাতে আপনাদের উপরে কোনো বোঝা না হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে হলো আপনাদের রিলিফ দেওয়া হয়েছে, এমনকি যে বিদ্যুতের বিল বাড়িয়েছে কয়েকদিন আগে আমি যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের কোনো দাম বাড়াই নেই। আর আমি জানি গ্রামে যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা 75-এর বেশি ব্যবহার করে না, সেজন্য সেখানে দাম বাড়াইনি আমরা যাতে এই মার্জিনাল মানুষগুলো যেন কষ্ট না পায় সেই দিকে আমরা চেষ্টা করি। এবং আমাদের প্রধানমন্ত্রী খুবই সচেষ্ট। আমাদের প্রধানমন্ত্রী একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চায়। এই কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে যে আজকে উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। একটা বাড়ির কর্ত্রী যদি মাসে 2000 টাকা পায়, তাহলে এই স্বামীর গঞ্জনা থেকে অ্যাটলিস্ট এই 2000 টাকা তাকে একটা সাপোর্ট দেবে। আপনাদের এখন একটা বড় দায়িত্ব। আমি জানি না আপনাদের মাথার মধ্যে ঢোকে কিনা যে এই যে আমাদের মাদকের ব্যবসা, মাদক, সরকার চিল্লাচ্ছে। আমি ফোন করতেছি এসপিকে, এসপি সাহেব দেখেন ওই জায়গা দিয়ে মাদকের ব্যবসা হচ্ছে। এই যে সিরাজগঞ্জে যত মারামারি হয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মারামারি হয়, এর পিছনে হচ্ছে মাদক। মাদকের কন্ট্রোলের জন্য কে মাদকের টাকা কত পাইলো, ভাগ পাইলো, সেইটা নিয়ে মারামারি হয়। আমি সত্য হতে চাই। আমি এসপি সাহেবকে বলছি যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু সি এনি কালার। যদি সে লোক আমার বিল হয়, খারাপে যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্ট দেবেন। এসপি সাহেব বলছি না, আমি জীবনে কোনদিনই শুনি নাই। আমরা তোমার পরীক্ষা দিচ্ছি, এখানে তো সবাই পরীক্ষা দিয়ে পাশ করে আসছে, যে পরীক্ষা হলে ঘাড় ঘুরাইতে দেয় না, এটা একটা সাবজেক্ট হয়ে গেল। পরীক্ষা হলে ঘাড় ঘুরাইতেও দেয় না, এটা একটা সাবজেক্ট, আন্দোলনের সাবজেক্ট হলো। তো এটাও হচ্ছে, এটা আমরা দেখছি যে এই যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, কারো না কারো সন্তানকে ক্রিয়েট করতেছে। আপনারা সবাই মিলে যদি এটা না দেখেন, তাহলে এটা কি? মিলন সাহেব খারাপ, মিলন সাহেবের দোষটা কি? আমি ফেসবুকে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, দেখলাম মিলন সাহেবের দোষ যে একটা ভালো পরীক্ষার সিস্টেম চালু করতে যাচ্ছে। মিলন সাহেবের দোষ হলো উনি যাতে কেউ নকল করে পাস না করে সেটা দেখতে যাচ্ছে। ওনার দোষ হলো যে উনি চাচ্ছেন ছাত্ররা বইয়ের মধ্যে ফেরত যায়, এটা অপরাধ। সেই জন্য ওনাকে কি বলে পদত্যাগ করতে হবে। তো এইটা করে কি জাতির কোনো মঙ্গল হবে না কারো কিছু মঙ্গল হবে? যেমন আমি সোলারের জন্য প্রধানমন্ত্রী চাইছে সোলার করতে হবে। আমরা টার্গেট ঠিক করছি 10,000 মেগাওয়াট সোলার করবো আমরা। আর এই সোলার যদি আমরা করতে পারি, সোলারের যে জ্বালানি সেটার কোনো মূল্য নেই, সূর্য। তাহলে আমার দেশের যে জ্বালানি ইম্পোর্ট করি, বিলিয়ন ডলার জ্বালানি ইম্পোর্ট করি, সেটা কমে যাবে। আর সেই টাকাটা আমরা আপনাদের পিছনে খরচ করতে পারবো। সে কাজ করছি, আমরা অলরেডি পলিসি তৈরি করে ফেলছি, ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন দেখবেন যে বাড়ির ছাদে সব সোলার লাগাই দেওয়া হচ্ছে। এবং সোলার চলে আসলে আপনাদেরও কষ্ট কমে আসবে। আপনারা বলতে
পারবেন না বিদ্যুৎ নাই, কেন সোলার থেকে বিদ্যুৎটা পাবেন আপনারা। তো আমরা কাজ করছি, আমরা আপনাদের সহযোগিতা চাই।